সংস্কারের খসড়া বিভ্রান্তি তৈরি করেছে, দাবি বিএনপির। বাস্তবায়নের সময় নিলে জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত, প্রয়োজনে কয়েক মাস পেছালেও আপত্তি নেই বললেন আমির। একাত্তরে গণহত্যায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার, পাওনা $4.5 বিলিয়ন দাবি। অর্থলুট ঠেকাতে নতুন অধ্যাদেশ জারি, ব্যাংক খাতে জবাবদিহি ও আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতের আশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ সন্ধ্যার শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। ঐকমত্য কমিশন থেকে সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত খসড়া পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে মূল প্রস্তাবনার সঙ্গে, যার অনেক পার্থক্য রয়েছে বলে অভিযোগ বিএনপির। নেতারা জানিয়েছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কার প্রক্রিয়ায় সময় বেশি নিলে জন আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। এদিকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ গঠনই তাদের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে আসে সংস্কার প্রস্তাব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয় দফায় দফায় আলোচনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে ইতিবাচক সহযোগিতার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। একই সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, তার দল সংস্কারের বিপক্ষে নয়। ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ জানান, কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে তারা দ্বিমত। ধাপে ধাপে সব ইস্যুতে চলবে আলোচনা। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় 150-150-রও বেশি মতামত ছিল। তার মধ্যে আমরা প্রায় 89টা দফায় আমরা বিস্তারিত মতামত দিয়েছি। বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের একমত হওয়ার অথবা আমাদের মন্তব্য সহ একমত হওয়ার বিষয় ওখানে জানিয়েছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। অবশ্যই সেগুলো আমরা ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ইউরোপ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এদিকে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ বিষয়ে জামায়াতের আমির বলেন, এটি ছিল অনানুষ্ঠানিক, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ হয়নি। ইউরোপের বিভিন্ন দেশ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে গুলশানের হোটেল ওয়েস্টিনে গণমাধ্যমের মুখোমুখি হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, সফরকালে দক্ষ জনশক্তি, জলবায়ু উন্নয়ন ও রোহিঙ্গা ইস্যুর সমাধান সহ নানা ইস্যুতে ইউরোপীয় অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। জামায়াতের আমির বলেন, নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন সেটি গ্রহণযোগ্য। তিনি বলেন, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। সংস্কারের প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলো। তারা সংস্কারের সহায়তা না করলে অনাকাঙ্ক্ষিত নির্বাচনের দায় দলগুলোকেই নিতে হবে। আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। আমি অনেকগুলা কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে
ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 1-2 মাস অপেক্ষা করতে পারবো। এদিকে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জামাতের আমির বলেন, একজন অসুস্থ সহকর্মী হিসেবেই তাকে দেখতে গিয়েছিলেন তিনি। আমিরকার রাজনীতিতে যে দ্বন্দ্ব, সেই তুলনায় বিএনপি জামাতের বিরোধ তেমন কিছুই নয় বলে দাবি তার। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। রাজনৈতিক মতপার্থক্যকে স্বাগত জানান জামাতের আমির, কিন্তু তা যেন মতবিরোধে রূপ না নেয় সেদিকে সজাগ থাকার আহ্বান তার। আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কাজ করতে গিয়ে সেনাবাহিনী রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে না। গত 2 মাসে দেশের শিল্পাঞ্চল এলাকায় 137টি, এর বাইরে বিভিন্ন এলাকায় 232টি বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করেছে সেনাবাহিনী। গ্রেফতার করা হয়েছে 2822 জনকে। কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সরকার যেভাবে আমাদেরকে বলবে নির্বাচন সংক্রান্ত, আমরা সেই দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করব বলে আমি বিশ্বাস করি। 71 গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। জানান, বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আরও বলেন, পাকিস্তানের কাছ থেকে $4.52 বিলিয়ন দাবি করেছে বাংলাদেশ। শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাবার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছে। এছাড়া বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবহন, যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। আটকে পড়া পাকিস্তানিদের ফেরত দিতে আলোচনা হয়েছে। দুদেশের সম্পর্ক মজবুত করতে দ্রুত অনিষ্পত্তি ইস্যু সমাধানের তাগিদ দিয়েছে ঢাকা। জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন 27 ও 28 এপ্রিল। পাকিস্তানের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, অমীমাংসিত ইস্যু নিয়ে অভ্যন্তরীণ আলোচনা অব্যাহত রাখা হবে। পররাষ্ট্র সচিব জানান, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই প্রতিবেশী দেশের সঙ্গে স্থবির সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নও জোরদার করা সম্ভব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক ও রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। আলোচনা হয়েছে সার্ক সচল করা নিয়ে। দ্বিপক্ষীয় বিষয় সহ আলোচনা হয়েছে চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। অর্থলুট ঠেকাতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে ব্যাংকিং খাতের জবাবদিহি এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে মনে করে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ পাশ হয়। এছাড়া সিভিল মামলার ভোগান্তি কমাতে কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এতে ব্যাংকিং খাত বিষয়ে 4টি অধ্যাদেশ পাশ করা হয়। বিগত সরকারের আমলে অর্থলুটের মতো ঘটনা ঠেকাতে চায় সরকার। এজন্য জারি করা হয়েছে ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ। এর ফলে ব্যাংকিং সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়াও অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিষয়ে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। একটা শিল্পগোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরূপ করা হয়েছে,
ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। পাশ করা হয়েছে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশও। এর ফলে সিটি কর্পোরেশন এলাকায় বিত্তহীনদের নিয়ে কাজ করতে পারবে ব্যাংকটি। এছাড়া বিচার বিভাগের সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে বিচারিক কার্যক্রমে। জমি সংক্রান্ত মামলা যেন বিলম্বিত না হয় তা নিশ্চিত করতেই পরিবর্তন আনা হয়েছে বলে জানান উপদেষ্টা। সমন জারি করা যাবে ফোন বা SMS এর মাধ্যমেও। সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে। আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। এছাড়া অভিন্ন নদীর পানি বন্টনে ইউরোপীয় ইউনিয়নের কনভেনশনে অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক শেষে তারা এই কথা জানান। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের 18 জন প্রতিনিধি অংশ নেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়ে সড়ক আটকে সকাল 10টা থেকে 8 ঘণ্টা বিক্ষোভ করেন তারা। দাবি আদায়ে নানা স্লোগান দেন। ল্যাব সহকারীদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফা দাবি শিক্ষার্থীদের। একই দাবিতে ঢাকার বাইরেও নানা এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ করেন তারা। আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্লাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট কিভাবে পরিচালনার ক্ষেত্রে নন-টেক থেকে ব্যক্তিরা থাকে। আমরা নন-টেকের বিরুদ্ধে না, আমরা নন-টেকের পরিচালনার বিরুদ্ধে। বর্তমান কারিগরি শিক্ষার দুরবস্থা, এটার জন্য তারা দায়ী। আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের শিক্ষায় শিক্ষিত লোক যারা আছে তারা এই বিষয়গুলো হ্যান্ডেল করুক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঋণের নামে ব্যাংক থেকে 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করার কথা নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ পারিবারিকভাবে বিত্তমান সাবেক এই মন্ত্রী গণমাধ্যমের সামনে প্রায়ই নিজের ক্লিন ইমেজ দেখাতেন। যদি 1 টাকার দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি মন্ত্রী থেকে রিজাইন দিব। তবে 2023 সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদনে উঠে আসে তার দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থ পাচারের তথ্য। দুদক বলছে 2020 সালে 3টি নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন জাবেদ। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমি মন্ত্রী, জনাব রুকমিলা জামান সাবেক চেয়ারম্যান ইউসিবিএল পিএলসি, জনাব মোহাম্মদ শাহ আলম সাবেক পরিচালক সহ 23 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের 1000 কোটি টাকার আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ 27 জনের বিরুদ্ধে 8টি মামলা করেছে দুদক। মোহাম্মদ আলী আক্তার হোসেন সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার হাওলাদার সাবেক নির্বাহী প্রকৌশলী এলজেডি ফিরোজপুর এবং জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ সাবেক সংসদ সদস্য ফিরোজপুর 2 সহ 27 জনের বিরুদ্ধে 8টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। 100 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদ দম্পতির বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জীবন দিতে হলো বাবাকে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর তালাইমারি এলাকায়। স্বজনরা বলছেন বেশ কিছুদিন ধরে নান্টু আকরাম হোসেনের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল।
এ নিয়ে একাধিকবার সালিশি হলেও কোনো সুরাহা হয়নি। পুলিশ বলছে দুটি পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল আগে থেকেই, তবে এই হত্যা মামলাটি গুরুত্ব দিয়েই দেখছেন তারা। এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে জীবন দিতে হলো বাস চালক আকরাম হোসেনকে। রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বুধবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে আকরাম হোসেনের মেয়েকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। ইফটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা ও ভাইয়ের উপর চড়াও হয়। এক পর্যায়ে বাবাকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা বলছেন নান্টু ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বাড়ির মানুষকে দিয়েছি, আবার হচ্ছে আমাদের আশেপাশে সবাইকে জানাইছি, আমার পরিবারের সবাইকে জানাইছি। আর বাপ মার কানে তো দোয়াই হয়েছে, আর বাপ মার কিচ্ছু করেনি। রাত্রিবেলাতে আমার ওই ভাই হচ্ছে যে ওর বাবার সাথে কথা বলছিল, জালালের চায়ের দোকান যেটাকে বলি আমরা, ওইখানে কথা বলে ওর আব্বা যখন বের হয় তখন এ সময় মূল আসামি নান্টু ওর বন্ধু বান্ধব নিয়ে ওখানে আমার ওই ভাইয়ের উপরে হামলা করে। পুলিশ বলছে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে তারা। প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি এটি নারী ঘটিত একটি ব্যাপার ছিল। নারী ঘটিত ব্যাপারে তাদের আগে থেকেই পারিবারিক পূর্বশত্রুতা ছিল দুই পরিবারের মধ্যে। ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছি এবং যারা আসামি আছে ঘটনার সাথে জড়িত আমরা দ্রুতই তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। নগরীর বোয়ালিয়া মডেল থানায় নান্টুকে প্রধান আসামি করে 7 জনের নামে মামলা করেছেন নিহতের বড় ছেলে ইমাম হাসান। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বঙ্গোপসাগরে লঘুচাপ ও পশ্চিমা বাতাসের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে আরও 2 দিন। 32 জেলায় বজ্রপাতের সতর্কতা দেয়া হয়েছে। শুরু হয়েছে প্রাক বর্ষা মৌসুম। বুধ ও বৃহস্পতিবার মিলে 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়, আর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে হচ্ছে মাঝারি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের সাথে পশ্চিমা বাতাস মিলে সারা দেশের আকাশ মেঘে ছেয়ে আছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে, যা 20 এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। দিনাজপুরে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 10 মিলিমিটার। এবং এপ্রিল মাসে সাধারণত বৃষ্টিপাতের যে ধরন, সেই ধরনটা হচ্ছে এরকম যে যেখানে বৃষ্টিপাত শুরু হবে সেখানে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সর্বোচ্চ এই সময়ের মধ্যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতটা ঝরে যায়। সময়টা কালবৈশাখী মৌসুমের। এরই মধ্যে গাজীপুর, হবিগঞ্জ, নরসিংদীতে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। নীলফামারী, রংপুর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ 32 জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই ঝড়ের সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। যদি কোনো বজ্র মেঘের যদি আনাগোনা হয় বা কালো মেঘ যদি থাকে বা আমরা যদি বজ্রপাতের যদি শব্দ শুনতে পারি, তাহলে আমাদেরকে সবচেয়ে যেটা উপযোগী সেটা হচ্ছে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এবং আমরা যদি খোলা মাঠে থাকি আমাদের চেষ্টা করতে হবে সেটা খোলা মাঠ থেকে দ্রুত একটা নিরাপদ ছাউনির ভিতরে চলে যেতে এবং কোনোভাবেই উঁচু কোনো গাছের নিচে কিংবা জলাশয়ে আশ্রয় না নিতে। আগামী 20 এপ্রিলের পর তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তদন্ত শেষে শিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া চান্দহর গ্রামের বাড়িটি পরিদর্শন শেষে একথা জানান তিনি। এদিকে আগুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার 8 জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় একটি টিনশেড পাকা ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। তদন্ত শেষে মানবেন্দ্র ঘোষের বাড়ি নির্মাণের কাজ শুরুর কথা জানান জেলা প্রশাসক। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন আগুন দেওয়ার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িত সন্দেহে এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়। চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ যাতে এই বিষয়টা যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারি এবং যারা অরিজিনাল ক্রিমিনাল বা যারা এর সঙ্গে দুষ্কৃতিকারী তারা যাতে আইনের আওতায় আসে।
ঘটনাটির যেন রাজনীতিকরণ না হয় সেই দাবি জানিয়েছেন মানবেন্দ্র ঘোষ। এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়। আমি এবং আমার পরিবারের যে নিরাপত্তার বিষয়টা এটাকেই যেন একটু বড় করে দেখা হয়। পয়লা বৈশাখে চারুকলার আনন্দ শোভাযাত্রায় মোটিভ তৈরি করেছিলেন মানবেন্দ্র ঘোষ। তিনি কেবল বাঘের মোটিভ তৈরি করেছেন, স্বৈরাচার বা অন্য কোনো মোটিভ তৈরি করেননি। তবে স্বৈরাচারের মোটিভ তৈরির গুজব থেকে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে ধারণা মানবেন্দ্রর পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকে সংবাদ সন্ধ্যায়। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।